তোমার মহিমার আলো প্রকাশী হৃদ মাঝারে জাগে যেন কৃষ্ণ ভগবান। গুরু তোমার চরণ ধরি আমি মিনতি করি, তুমি নিজে রেখো তোমার মান। কবিগুরু রবীন্দ্র সরকার, তার চরণে করে নমস্কার। সভা পরে দেব দর্শন। অমিত সরকার নাম আমার, উত্তর 24 পরগনার ভিতর আমি বসতি করি, শোনেন সর্বজন। সভ্য সবাই বলি খুলে, জানেন আপনারা জ্ঞানী দলে কবিগান গাইতে গেলে একা একা কবু সম্ভব নয়। দুই কবি দাঁড়িয়ে দুই পক্ষে থেকে তারা সবার সমক্ষে যুক্তি তর্ক নিয়ে লড়াই করে সব সময়। আমি একজন চারণ কবি, আঁকি নিত্য নবছবি, সেইভাবে করিয়া গ্রহণ। আজকের কাব্যের অনুসারে বসে শুনেন নারী নরে, করতে হবে কাল্পনিক ভূমিকার আয়োজন। বিপক্ষের কবি যিনি, আপনারা বলবেন তাকে তো আমরা ভালোই চিনি। মিথ্যা কথা নয়, এখান থেকেই বেশি দূরে নয় তার বাড়ি। শোনেন আপনারা নরনারী, প্রভাত সরকার মহোদয় আমি দিলাম পরিচয়। আজকে তিনি প্রভাত সরকার, আমি অমিত সরকার, দুই কবি সবার মাঝার দেবদর্শন। কি বলবো আপনাদিকের ধারে যুক্তিতর্ক নিয়ে সভা পরে আমরা করতে চাই বাগ বিতণ্ডার আয়োজন। তবে চরণ ধরে করি মানা, এদিকে ভক্ত শ্রোতা আছেন যারা, লক্ষ্য দিয়ে দেখি শান্তভাবে বসে আছেন আপনারা। মায়েদের দিকেও নিবেদন জানাই, মায়ের আমার কথা নেবেন, সবাই শান্ত শিষ্টভাবে শ্রবণ করবেন। দেখেন না, আপনারা শান্ত না হলে আমাদের মন স্থির হবার উপায় নাই। আপনারা জানেন তা ভালো, লেখক কবি ভবে যারা বসে শুনেন আপনারা, হাতে কলম নিয়ে তারা ঘরের ভিতর নিভৃতে বসে রয়। ঘরের ভিতর নিবৃত্তে বসে যা জাগে মনের হরিষে তাই দিয়ে কিন্তু কবিতা লিখে দেয়। আপনাদিকের কাছে করে যাই বর্ণনা, বসে শুনেন সুধীজনা। যদি তাদের লিখতে গিয়ে কবিতা খানা ভুল ত্রুটি হয়, আপনারা জানেন তা ভালো, আবার ওইটা কেটে দিয়া নতুন শব্দ সংযোগ করিয়া তারা কিন্তু অনেক আনন্দ পেল। কিন্তু আপনাদিকের কাছে করি বর্ণনা। দেখেন না, আমি দাঁড়িয়েছি ছোট্ট কবির ছানা, আমার কাছে খাতা পেন্সিল কলম রবার কিচ্ছু মেলে না, আছে ভক্তের চরণ দুখানা। তাই নিবেদন জানাই, কি বলবো আপনাদিকের ধারে, মন স্থির না হলে পরে মাতা বাগবাণীর কৃপা হবার উপায় নাই। কথা কিন্তু ছন্দে ভাসে, কি বলবো আপনাদিকের পাশে, মাতা বাগবাণীর কৃপা হলে পরে শোনেন আপনারা নারী নরে, তাই আসে আমাদের হৃদয় কাছে। আপনারা বসে বসে করেন তাই শ্রবণ। এবার আমরা সরকার দুইজনা, আমি প্রথমবার এলাম কিনা, তাই আমি করি এবার কাব্যের আয়োজন। সভ্য সবাই বলি খুলে, আমি নিজ নাম পরিত্যাগ করে সভা তলে, অর্থাৎ অমিত সরকার নাম বাদ দেব এখন। আমি অমিত সরকার নাম বাদ দিয়া আপনাদিকের কাছে বুঝাই কইয়া লীলামৃত নিয়ে আলোচনা করিব এখন। সেই লীলামৃতের ভিতরে যা আছে শোনেন আপনারা নারী নরে, আমিও সেই রস আস্বাদিবার আসে। বিপক্ষের কবি রেয়াজ বানাইয়ে তারক রসরাজ, কিছু প্রশ্নপত্র দেব তার কাছে। সভ্য সবাই বলি খুলে, আমি অক্ষয় চক্রবর্তী নাম ধরিব সভা তলে। আপনাদিকের তো সকলেরই আছে জানা, লীলামৃতের ভিতরে বসে শুনেন নারী নরে, এই মূল চরিত্র দুইখানা, কি তাই না? অর্থাৎ লীলামৃত নিজে কলম ধরে যেজন করেছে লিখন, আপনারা জানেন তা সবাই। সভ্য সবাই বলে যায়, নাম তার তারক সুজন। সেই তারক গোসাইয়ের ভূমিকাতে বিপক্ষের কবি আসবে সভাতে। আমি অক্ষয় চক্রবর্তী হয়ে এবারেতে কিছু প্রশ্নপত্র করব দান। কি বলবো আপনাদিকের ধার, আমি অক্ষয় চক্রবর্তী এবার সবার ভিতর, অমিত রূপে আমায় কেউ করবেন না দর্শন। এবার অক্ষয় চক্রবর্তী হইয়া সভ্য সবাই দাঁড়াইয়া কিছু প্রশ্নপত্র যাব কইয়া আপনারা শুনিবেন সবাই। তবে প্রশ্নপত্র করবার আগে আমার যা মনে জাগে, আমি তারক চাঁদের চরণে পুনঃ প্রণতি জানাই। গোসাই কথা নিও, আমার কথা বলতে গেলে যদি ভুল ত্রুটি হয় নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দিও। তাইলে এইবার আমি তার কাছে বসে শুনেন মনের হরিষে ভক্তবৃন্দ সবাই কিছু প্রশ্নপত্র করতে চাই। আপনারা জানেন তা ভালো,
পূর্ব অবতার যারা জগতে এলো, অর্থাৎ সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি এলো, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি, যদি 4 যুগ ধরে কথা বলি, দাপরে এসেছিল কৃষ্ণ বংশীধারী বনমালী, মিথ্যা কথা নয়। সেই কৃষ্ণ ভগবান দাপরে এলো, প্রেম শিক্ষা জগতে দিয়ে গেল, যেই প্রেমে ব্রজবাসী মোহিত সর্বদাই। কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ আসলো নদিয়ায়, অনর্পিত সম্পদ যাহা সব কিছু দিয়ে গেল। আমি তোমার কাছে প্রশ্ন রাখি, তুমি এসে বলো খুলে, এরপর বা কি বাকি ছিল, কি দিল আমার হরিচাঁদ ঠাকুর এসে বঙ্গদেশে, তুমি এসে একটু বলো খুলে। এরপরে বা ছিল বাকি, হরিচাঁদ ঠাকুর দিলটা কি, নতুন ভাবে কি বা সে দিয়ে যায়। হরিচাঁদ ঠাকুর নতুন কিবা দিল, তুমি পারো যদি সবাই বলো, তোমার কথা শ্রবণ করবে যত ভক্ত সমুদয়। কি তা বাবা ঠিক আছে? দেখেন, রামচন্দ্র জগতে এলো, আপনারা জানেন তা ভালো। রামচন্দ্রকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম, তাই না? মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, অর্থাৎ রামচন্দ্র যিনি সংসারের মর্ম বুঝে তিনি পিতার মর্যাদা দিয়েছিল। অর্থাৎ রাম ভগবান জগতে আসি আপনাদিকের কাছে প্রকাশী, পিতার প্রতি পুত্রের কি কর্তব্য রাম ভগবান তাই শিখাইয়ে যায়। আর একটা কি কর্তব্য শিখালো, ভাইয়ের প্রতি ভাইয়ের কি কর্তব্য সেইটাও রামচন্দ্র সেই মর্যাদাটা শিখালো। আর কি প্রজার প্রতি রাজার কেমন বিচার থাকা উচিত এইটাও কিন্তু রামচন্দ্র শিখালো। এই 3টে মর্যাদা দিয়েছিল, সভ্য সবাই বলা ভালো, এর জন্য কিন্তু তিনি মর্যাদা পুরুষোত্তম হলো। সভ্য সবাই জানাই কইয়া রামচন্দ্র দিল কিন্তু এই শিক্ষাগুলো আসিয়া। তারপরে আমার কৃষ্ণ ভগবান আসি, সভ্য সবাই প্রকাশী, সেও কিন্তু জগৎকে প্রেম শিক্ষা দিয়ে গেল। সে জগতে প্রেম শিক্ষা দিল, আপনাদিকের কাছে বলা ভালো। এইবার আমার গৌরচন্দ্র নদিয়ায় এলো। গৌরচন্দ্র নদিয়ায় আসি, হরিনামে ভাসি, নয়ন জলে ভাসি ভাসি, প্রেমাবেশে সে হরিনাম অকাতরে বিলাইয়ে গেল। সভ্য সবাই জানাই তার হরিনামে কেউ বাকি নাই। জগাই মাধাই জবনের ছেলে হরিদাস, সভ্য সবাই বলি করি প্রকাশ, সে হলো হরিনামের দাস। মিথ্যা বলি নাই। তাই তো আমার মহাপ্রভু আসি, যা যা দরকার ছিল সব গেল প্রকাশী, তুমি বলো আসি, এরপর ছিল বাকি। হরিচাঁদ ঠাকুর নতুন দিলটা কি, তোমার কাছে প্রশ্ন রাখি, কথা নেবা সুন্দরভাবে প্রথম প্রশ্নের সমাধান সভ্য সভায় বুঝাইয়ে দেবা। কি বাবা ঠিক আছে তো? চরণ ধরে করি মানা, আপনারা হবেন না আনমোনা। আজকে আমরা সরকার 2 জনা, একদিকে মধুকর আর একদিকে খুদে বল্লা, দুইয়ের ভিতর হবে পাল্লা। এই হল্লা হবে সর্বদাই। তাই চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমোনা হবেন না। আর একখানি প্রশ্ন তারে আমি করতে চাই। দেখি জগতে উঠেছে এক ধুয়া, সবাই কয় মতুয়া মতুয়া। কেউ বলে মতুয়া মত, কেউ বলে মতুয়া ধর্ম, কেউ বলে মতুয়া সম্প্রদায়, তাই না? বলে কি না? কেউ বলে আমরা মতুয়া মতের লোক, হ্যাঁ, আবার একদল দেয় অন্যদিকে ঝোঁক, কয় আমরা মতুয়া সম্প্রদায়ের লোক। আবার একদল কয় না আমরা মতুয়া মতের লোক, মতুয়া ধর্মের লোক, মতুয়া সম্প্রদায়ের লোক, এই সব কিছুই না, আমরা সনাতন ধর্মের লোক। হ্যাঁ, এই সব কথা শ্রবণ করার পরে আমার মন গেছে গর্তে পড়ে। তাই কিছু প্রশ্ন করি গোসাইয়ের দ্বারে, গোসাই কথা নেবা, এর মূল ডেফিনেশনটাকে একটু বুঝাইয়ে কি কবা, আসলে তোমরা কি? তোমরা মতুয়া ধর্ম লোক, নাকি তোমরা মতুয়া মতের লোক, না মতুয়া পথের লোক, না কোন লোক, কোন দিকে এসে কোন ঝোঁক? পারো যদি কথা নেবা, এটা মূলত সম্প্রদায় না মত না ধর্ম, একটু বুঝাইয়ে কবা। কি বাবা ঠিক আছে না? এই এক এক দলে এক এক ভাবে গন্ডগোল। সভ্য সবাই বলি খুলে, এই যদি বলতে যাই অনেকে যাবে চোটে। বসে শোনেন সবার সন্নিকটে, সবাই করি বর্ণনা। এরা কিন্তু বাবা কোনো বেদ বিধির ধার ধারে না, তাই না? কি কবরে মশায়, এরা মাছ মাংস পেঁয়াজ রসুনও খায়। আমি দেখে মরে যাই লজ্জায়।
এই জগতে ধর্ম দিতে যারা এলো অবনীতে সবাই শিক্ষা দিল কি? বলল খুলে, এই ভক্তরা শুনলেন কর্ণ মূলে। কি? যে শোনো, তোমরা কথা নেবা, এই আমিষ ভক্ষণ করলে পরে কামের গতি ঊর্ধ্ব দিকে উঠতে পারে, তাই আমিষ ত্যাগ করে দেবা। আর এই হরিচাঁদ ঠাকুরের বাজারে যাবা, এরা মাছ মাংস পেঁয়াজ রসুন যা পায় জম্মের খাওয়া খাইয়ে উদর পুরায়। গোসাই কি আছে এর বিষয়? এইসব কেন করে বলো একটু, সভা পড়ে এইগুলো আমার জানতে অভিপ্রায়। দুইখানি প্রশ্ন করলাম তারে, বসে শুনেন নারী নরে, মনে করি ভাবো না আজকে গোসাইরে আমি অল্পে অল্পে ছাড়বো না, অল্পে অল্পে ছাড়বো না। কেননা দেখেন, কি বলবো আপনাদিকে ধারে চৈতন্য মহাপ্রভু আসলো এই চরাচরে। চৈতন্য মহাপ্রভু আসার পরে কি করলো সম্পাদন? অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি আপনারা জানেন তো জ্ঞানীগুণী সে সচিরনন্দন মহাপ্রভু যখন ব্রাহ্মণ কুলে এলো, ওই ব্রাহ্মণ কুলে আসিয়া হারিমুচি ডোম চণ্ডাল নিয়া হরিনাম করতে লাগলো। এইবার যখন তখনকার সময়ে যারা ছিল ব্রাহ্মণের দল ডাক দিয়ে বলল, মহাপ্রভু তুমি তো শশীরানীর ছল, কথা নেবা? এই যে তুমি ব্রাহ্মণের ছেলে হইয়া হারিমুচি ডোম চণ্ডাল নিয়া যবনের সাথে মিশিয়া কেন হরিনাম করো, একটু বুঝাইয়ে কবা। মহাপ্রভুর কথা শুনে ক্রোধান্বিত হলো ব্রাহ্মণগণে। ব্রাহ্মণগণ ডাক দিয়ে কয় মহাপ্রভুর সদনে, প্রভু নিমাই তোমারে করি বর্ণনা, তুমি যতই যা বলো তাই তোমাদের কথায় আমার মন ভেজে নাই, অর্থাৎ তোমার জাত চলে গেছে, তোমারে কিন্তু আর জাতে নেওয়া যাবে না। মহাপ্রভু বলে, তাই সত্যি আমার জাত চলে গেছে? দেখেন মহাপ্রভু কি শিক্ষা দিল। মহাপ্রভু বলে, তাই কি বলো ব্রাহ্মণ গোসাই, আমার জাত চলে গেছে? বলে, হ্যাঁ। বলি, তোমার কাছে তোমার জাত মরে গেছে। বলে, তা জাতে ওঠা যায় না? এক ব্রাহ্মণ ডেকে বলে, তুমি তো জগন্নাথের ছেলে, তোমারে জাতে না উঠাইলে চলে? বলে, হ্যাঁ জাতে ওঠা যাবে। কি করতে হবে? বলে, 100 ব্রাহ্মণ রে ভুরি ভোজন করাতে হবে। 100 ব্রাহ্মণ রে ভুরি ভোজন করালে পরে মহাপ্রভু শুনল কর্ণকুহরে যে সে জাতে উঠতে পারবে। মিথ্যা কথা নয়, তাই না? মহাপ্রভু তখন কি বলল, ঠিক আছে মনে আছে, ভাবো আমি 100 ব্রাহ্মণরেই সেবা করাবো। এই কে রে পিছনে? হ্যাঁ, এ কারা আছো তলায়? আমি তো বাসি না ওদের জ্বালায়। যারা আছো তলে, বলি তোমাদের স্থলে, কথা নেবা, এই তলেরতে বেরোয় যাবা। তোমরা তলে থেকে মাঝে মাঝে যা কোয়া, ও যখন কানে আসে বলি তোমাদের পাশে চরণ ধরে করিমানা, ওই শব্দ কানে আসলে আর কাব্য থাকে না। তাই কথা নেবা, তলে থাকেও যদি কিছু করো চুপে চাপে করবা, কেউ যেন ঠিক পায় না। যাক, মহাপ্রভু তখন ডেকে বলে, আমি 100 ব্রাহ্মণকে ভুরি ভোজ করাবো। ছোট ছোট 100 ঘর বাইতে দিয়েছে। ব্রাহ্মণরা কিন্তু ওই ঘরে যাবার আগে একটু উকি দিচ্ছে। ব্রাহ্মণরা তাকাইয়ে দেখতে পারে, তাই চাল আছে, ডাল আছে, তেল আছে, নুন আছে, সব আছে। ওনরা তো আনন্দে নাচে, কয় দাও গোসাই তেল দাও, স্নান করি আসি। স্নান করতে যখন গেছে, কি বলবো আপনাদিকের কাছে, যাইয়ে দেখে তাই গঙ্গায় মোটে একটুও জল নাই। চৈত্র মাসে ভাটির টান শুকিয়ে গেছে, গঙ্গার বক্ষ খান একটুও নাই, মধ্যে একটু কোনো রকম আছে, তা জল না কাদা বোঝা যাচ্ছে না। তা ওনরা আর স্নান করতে পারে না। স্নান করতে যখন পারে না, কি বলবো আপনাদিকের কাছে, বসে শুনেন শুধু জনা। মহাপ্রভুর কাছে ডেকে কয়, নিমাই স্নান করতে পারবো না, গঙ্গায় জল নাই রে মহাশয়, জল নাই, স্নান করার উপায় নাই। মহাপ্রভু ডাক দিয়ে বলে, তাই জল আছে কোথায়? কয়, আমার বাড়ির পাশে হবিরুল্লাহ কাজীর বাড়ির পাত কুয়ায়। খেপে উঠছে ব্রাহ্মণের দল, ওরে বাবা, মুসলমানের কুয়ার জল, এ তো আরো জাত মারা কর। একজন করে বর্ণনা, ভাই কায়দা একটা না করলি ওর ভিতরে থালা গিলাস আছে সোনার, ও ছাতা পাবো না। তাইলে সবাই মিলে কৌশল করলো কি, ঘটির গলায় দড়ি বেঁধে কুয়োর ভিতর নামাই দেবে, চারিতে শুইলে জাত চলে যাবে, চারিতে শুইলে হবে না। সবাই করে ওই ভাবনা, কি বলবো আপনাদিকের কাছে শোনেন সুধী জনা। যখন ঘটির গলায় দড়ি বাঁধিয়া আস্তে নামাইয়ে দিল, দুষ্টু পবন ভিতরে ঢুকে ধাক্কা দিয়ে এধার ওধার শোয়াইয়ে দিল, ঠন ঠনা টন টন।
বাইরে বসে শব্দ হয়ে গেছে, আর যে কর্তা ঘটি ডুবাইয়ে দেশে ও ভাবছে তাই ভিতরে কেউ কি হয়েছে তো সবাই দেখেও নাই জানেও নাই। জল তুলে কয় তাই ভাই আমারটা ঠিক ঠিক করছে, মোড়ে ছয় নাই। একজনে কয় ওরে শালা টন টন করে শব্দ হয়ে গেল, আর ছয় নাই, যাক তোরটা যখন ছয় নাই কারোটা ছবে না। ছিল যত ব্রাহ্মণের দল সবাই করে ওই কৌশল, মাথায় ডাললো ওই মুসলমানের কুয়ার জল, ওই জল ঢেলে স্নান করে শোনেন আপনারা নারী নরে রান্না করবার উদ্দেশ্যে তারা দিয়েছে রওনা। রওনা দেওয়ার পরে গিয়ে এই রান্নাঘরের ভিতরে ডাক দিয়ে নয়ন মেলে দেখতে পারে সব কিছু আছে, কিন্তু আগুন মেলে না। ডাক দিয়ে বলে মহাপ্রভুর ধার, খাওয়ার সময় করো পরিহাস, এই বেটা তোমার হবে সর্বনাশ, অভিসম্পদ দিলাম তোমার উপর। মহাপ্রভু করে বর্ণনা, কেন গোসাই খেপেও গেছেন কেন একটু বলেন না। মহাপ্রভুর কাছে ডাক দিয়ে বলে তাই সব কিছু দেশো আগুন দাও নাই, কি করে রান্না করে খাই? মহাপ্রভু বলে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, করুন অবধান, সেই আগুন দিয়ে করব ব্রাহ্মণের অসম্মান? ব্রাহ্মণগণ ডাক দিয়ে বলে তাই ও আগুন আগে জ্বলতো, এখন আর ওই সব আগুন টাগুন জ্বলে না, ও ভাওতাবাজি কথা হয়ে গেছে, মশাই আগুন দাও রান্না করে খাই। মহাপ্রভু বলে তাই না, এখনো প্রকৃত ব্রাহ্মণ হলে তার মুখে আগুন জ্বলে। এক ব্রাহ্মণ কয় যদি কলিকালে কারো মুখে আগুন জ্বলে সে রান্না করে দেব, আমরা খাবো তলে তলে, কাউ কার মুখে আগুন জ্বলে? তখন মহাপ্রভু বলল জবনের ছেলে হরিদাস, এইবার এসো আমার পাশ, তুমি যে হরি নামের দাস দেখাও সবা তলে। তখন হরিদাস কি করলো, শুকনো কর হাতে নিয়া হরি নামের ধ্বনি দিয়া জয় হরি বলিয়া যখন ফুৎকার দিল, দেখতে দেখতে ব্রহ্মগ্নি জ্বলিয়া উঠিল। তাইলে মহাপ্রভু দেখাইল তাই শুধু যোগ্য সূত্র থাকলে পরেই ব্রাহ্মণ হবার উপায় নাই, জাতির পাতি মহাপ্রভু ধুয়ে মুছে দিয়ে গেল। কি কথা গেল না, গেছে কিনা? তাইলে এরপরও তোমরা কি নতুন পাবার জন্য আবার আসতেছ? মহাপ্রভু জাতির পাতি মুছাইয়া দিয়ে গেল, মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে গেল, সব দিয়ে গেল, আবার হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল? দুইখানা প্রশ্ন করলাম, দান বসে শুনলেন জ্ঞানবান। আরো কিছু প্রশ্নপত্র আমি তারে করতে চাই, কি বলবো আপনাদিকের ধারে শোনেন আপনারা নারী নরে। গুরুচাঁদ ঠাকুরের বাজারে আর এক তত্ত্ব পাই, আপনারা জানেন তা সবাই। গুরুচাঁদ ঠাকুর হলেন যিনি, বেশি দূর কিন্তু পড়ালেখা করে নাই তিনি। মুসলমানদের মাদ্রাসায় যার পড়াশোনা হয় সেই গুরুচাঁদ ঠাকুর আসি, কি বলবো আপনাদিকের পাশাপাশি গুরুচাঁদ ঠাকুরও কিন্তু এই মানুষের শিক্ষার একটা ব্যবস্থা করে দেয়। সেই শিক্ষায় শিক্ষিত হইয়া গুরুচাঁদের বাণী পাইয়া এখন কয় মহাশয় আমরা ব্রাহ্মণ কিছু মানি না, আমরা নমো আসি সবার উপরে, আর সব তুচ্ছ সম্প্রদায়। কি অনেকে কয় না? কি কথা কন আপনারা, কয় না? মায়েরা বাবারা নাই কথা কয় না, আপনারা উলু দেন না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনেন এই কয়দিন পর রং খেলা না, এই রং খেলার সময় ফিসকেরি না নিয়ে ঘুরে, এখন যদি ফিসকেরি নিয়ে ঘুরেন তাহলে মানুষে কি কবে, দাবত দেবে না? তাহলে রং খেলার সময় কিন্তু ফিসকেরি মারা লাগে, বুঝলেন? ভোট সব সময় হয় না, বছরে একবার ভোট হয়। ওই বছরে একবার হয়, বিধানসভা হয়, পৌরসভা হয়, অনেক রকমের ভোট। ভোট কি ওই একটা পঞ্চায়েত ভোট নাকি? নানান রকমের ভোট হয়। তা কথা নেবেন, একটু আমারেও ভোট দেবেন। আমি যখন একটু হরিধ্বনি দেব, আপনারা যদি একটু আলাজিব্বা নাড়াইয়া একটু উলুধ্বনি দেন, দেখবেন একটা মধুময় বৃন্দাবন ওরাকান্দি ধাম সৃষ্টি হবে। যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। যাক, দুইখানি প্রশ্ন করলাম তারে, তারপরে প্রশ্ন করি চরণ ধরে, কথা নেবা। এই গুরুচাঁদ ঠাকুর আসার পরে এই নমজাতির জন্য কি করেছে কল্যাণ? এরা কেন অন্য ধর্মের নিন্দা করে? বসে শুনুন নারী নরে, তুমি দেবে এর একটা শুদ্ধ সমাধান। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের বাজারে কি পাই? হরিচাঁদ ঠাকুর যিনি দ্বাদশ আজ্ঞা দিলেন তিনি, তার ভিতরে লেখা আছে কারো ধর্ম নিন্দা
করিও না, ঠিক কি না? হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীর ভিতরে কারো ধর্ম নিন্দা করিও না। তাহলে এখনকার বেশিরভাগ মতুয়াকেই আমি দেখতে পাই, এরা বলে ভালো না চৈতন্য গোসাই, ভালো না কৃষ্ণ কানাই, বাউন ভালো না, এ ভালো না, সে ভালো না, ওনরা একারাই ভালো। কি ঠিক কি না? কথা নেবা এইরকম ভাবে মতুয়া মত চলছে কেন, মতুয়ারা এই পথে ধাবিত হচ্ছে কেন, সুন্দর করে বুঝাইয়ে দেবা। তিনখানি প্রশ্ন করলাম, দান বসে শোনেন জ্ঞানবান, মনে আছে ভাবো। আর ছোট্ট করি একটা তারে প্রশ্ন দিয়ে যাব, আর একটা ছোট্ট প্রশ্ন দিয়ে যাব। কি বাবা, কি দেব আপনারা কি কন? দিয়ে যাই। শোনেন, আমি একদম সরল সহজ মানুষ, আমার মন জিলেপির মতন সোজা, আমার মনে কোনো পেঁচ নাই, আমার একদম জিলাপির মতন সোজা মন। আমি বাবা ভালো কথা বেশি জানি না, আমি একটু পেঁচায় তুয়ে যাই জিলাপির মতন। গোসাই এসে একটু সারাবে এখানে। গোসাই কথা নেবা, এই মতুয়ার মূল তত্ত্বটা কি একটু বুঝাইয়ে দেবা। তাহলে কি কি প্রশ্ন করলাম? মতুয়ার মূল তত্ত্ব কি, গুরুচাঁদ ঠাকুর এই নবজাতির জন্য কি করেছে, আর এরা কেন অন্যদের হিংসা করে। আর প্রশ্ন করলাম কি, মতুয়া ধর্ম না মত নাকি সম্প্রদায়। আর কি প্রশ্ন করলাম, হরি ঠাকুর নতুন কি দিল। চারখানা প্রশ্ন হয়ে গেল। মনে করি ভাবো না প্রথমবারে বেশি কব না, এইবার একটা একটু গল্প কব নাকি, আপনারা শুনবেন? হ্যাঁ, কেটা কেটা শুনবেন? যাক বলি তাইলে, শুনবেন যখন শোনেন। প্রশ্ন করলাম তো জবাব পাবো কি না আমি জানি না, বড় করে পাতা ভাঙলাম। তা গোসাই কথা নেবা, এই গাই হারানোর মতন জবাব দেবা না। কি ঘটনা সত্য, কথা নেবা, তুমি গাই হারানোর মতন জবাব দেবা না। এক বুড়োর গাই হারাইয়ে গেছে, এক বুড়ো দাদুর জগতে কেউ নাই, আছে ওনার বউ আর একটা দুধের গাই। ওই গাই হারাইয়ে গেছে, দুঃখে ওনার অন্তর ফেটে যাচ্ছে, গাই হারানোর ব্যথায় আর বাঁচে না। এখন ওই গরু খুঁজতে দিছে রওনা। গরু খুঁজতে খুঁজতে সারা দিন খুঁজে বেড়াইছে, গরু মোটে পায় নাই। সারা দিন মাঠে ঘাটে ওনার গেছে কেটে, কিন্তু গরু আর পায় নাই। তা উনি মনে মনে ভাবছে, তাই গরু যখন পাই নাই, এই মাঠের ভিতরে রোদ্রে প্রান্ত যাচ্ছে একদম হাহাকার হইয়া, আর কি বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়। তা মনে আছে ভাবো, ওই মাঠের ভিতরে পুকুর আছে, শান বাঁধানো পুকুর, তার পাশে বট গাছ। ওই পুকুরের জলে হাত পা ধুয়ে একটু জল খেয়ে বটতলায় একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা গরু খুঁজবো। হ্যাঁ, এখন বুড়ো দাদু যে এই বট গাছের পিছন দিয়ে হাত পাও ধুইতে গেছে পুকুরে, দেখে বট গাছের ফ্রন্ট সাইডে ফাঁসুর ফুসুর শব্দ পাওয়া যায়। আপনারা ফাঁসুর ফুসুর বোঝেন? বোঝেন? এইটা যে বোঝে না, অনেকে কয় তাই বুড়ো বুড়িটা আমাকে সময় প্রেম স্টেম ছিল না, এ ডাহা মিথ্যে কথা। লাইন কম বেশি সবাই করেছে, তা বাবা আমি লাইন বুঝি না, আর কি আমি সেই জাতীয় ব্যক্তি না, আমি লাইন টাইন বুঝি না। তা লোকে কয় আর কি শুনি, তাই না? লাইন করতেছে আর কি। ওনরা দুইজন প্রেমিক প্রেমিকা কি কথা বলতেছে, বুড়ো মনে মনে ভাবছে, যাক এই বয়সে তো আর প্রেম হবে না, এই বয়সে তো প্রেম হওয়ার আর উপায় নাই, যাই একটু প্রেম আলাপ শুনেই বাড়ি যাই, একটু প্রেম আলাপ শুনে যাই। বুড়ো কি করছে, একটু কান হাঁটাইয়ে দেছে আর কি। ওরা কি বলছে, কান হাঁটাইয়ে দেছে, কান হাঁটাইয়ে দিয়ে শুনছে। এখন ওই মেয়েটার কোলের উপরে মাথা দিয়ে ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকাইয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে নুলো বাছুরের মতন তাকাইয়ে রয়েছে। এখন মেয়েটা বলছে, হ্যাঁ গো, তুমি এই সারাটা দিন ধরে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছো গো? ছেলেটা ডাক দিয়ে বলছে, তুমি তো জানো না বিদুমুখী, তোমার ওই দুই চোখের ভিতরে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি। বুড়ো যাই কয়, দেও দিয়ে আছে নাকি আমার গাইডা? কয় আমার গাইডা আছে নাকি? মা এটা কয়, ব্যাপার কি রে?
কও দাদু কি কও? কয় না, ওই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন চোখের ভিতরে আসে তা শালা ওই গাইও চোখের ভিতরে গেছে, গাইতেও বাড়ি যাই। তা বাবা কথা নেবা এইরকম গাই আড়ানোর মতন কথা টথা কবা না, একটু বুঝে শুনে কইও। যাক, মনে করি ভাবো না, একঘেয়েমি বেশি বলবো না। এইবার একটা গানের করি আয়োজন। বিজ্ঞ শ্রোতা আছেন যারা, বসে শুনেন আপনারা, সুরে সুরে আরো কিছু করিব বর্ণন। ও সেই মধুর স্মৃতি, ও সেই মধুর স্মৃতি জীবন সাথী, আমি ভুলিব কেমনে, থেকে থেকে রয়ে রয়ে পরে আজ মনে, একটি দিনের একটু পরশ আজ ক্ষণে ক্ষণে, থেকে থেকে রয়ে রয়ে পরে আজ মনে। তোমার আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে, থেকে থেকে রয়ে রয়ে পরে আমার মনে। ও সেই মধুর স্মৃতি জীবন সাথী, ভুলিব কেমনে, থেকে থেকে রয়ে রয়ে পরে আমার মনে। এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ, ছিল তাদের হাসি ফুলের সুবাস বাঁশির শিহরণ। এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ, ছিল তাদের হাসি ফুলের সুবাস বাঁশির শিহরণ। আমি আজও তা হই নিবিস্মরণ, দাগেরই ভিতরে ও সেই ফেলে আসা দিনের ছবি কত কি যায় বলে, থেকে থেকে রয়ে রয়ে পরে আমার মনে। চাঁদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মোরা দুয়ে দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। চাঁদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মোরা দুয়ে দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। আর তেমনি কি আর আসবে ফিরে এ শূন্য জীবনে,
আমি তোমার হব। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব, ওগো তুমি আমার হইও সাথী, আমি তোমার হব। আর তুমি আমি দুজন রব নীরব নির্জনে। গাইবে তোমার আমার মিলন গীতি দক্ষিণা পবনে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই, ওগো তেমনি তুমি ভাঙা বুকে ফিরে এলে কই। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই, তেমনি তুমি ভাঙা বুকে ফিরে এলে কই। আর এমন একা কেমনে রই তোমার বিহারে। আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়নে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। তোমার আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। অক্ষয় চক্রবর্তী নাম করিয়া ধারণ, বিপক্ষেতে প্রেমের কবি তারক সুজন। চরণ ধরে মিনতি করি আমার কথা নেবা, আমার কিছু প্রশ্নের মীমাংসা সভাতে করিবা। তুমি জানি জ্ঞানী শ্রেষ্ঠ, আমিও জানি তাই। তোমার কাছে মতুয়া তত্ত্ব জানিবারে চাই। যাহা যাহা দরকার ছিল সব তাহা দিল, মহাপ্রভু এসে নামে প্রেমে জগত মাতালো। বলো এরপরে কি বাকি ছিল আমি জানিবারে চাই। হরি ঠাকুর নতুন কি দিল বুঝাইও গোসাই। ওরা কান্দি সফলা নগরে হরি উদয় হলো, কি ধন দিতে বাকি ছিল যা হরিচন্দ্র দিল। বলো কি এমন অপূর্ণ ছিল যাহা পূর্ণ করিবার তরে, গোলকপতি এলো জানি অন্ন পূর্ণার উদরে। সুন্দর করে বুঝাইও সভ্য সভার ঠাই, প্রথম প্রশ্ন তোমার কাছে আমি জানিবারে চাই। শুদ্ধ সমাধান এসে সবাস্থান তুমি বুঝাইয়া বলে, ভক্তদিকের আনন্দে যেন তোমার কথায় তাদের মন দোলে। সুন্দর করে বুঝাইবে তুমি সভ্য সভার ঠাই, যেভাবে জিজ্ঞাসায় আমি তোমায় করে যাই। আর একখানি প্রশ্নপত্রই আমি তোমায় করি দান, সুন্দরভাবে বুঝাইয়ে যেও এসে সভাস্থান। মতুয়া ধর্ম নাকি নাকি সম্প্রদায়, এই মতুয়াকে অনেকেই আবার মতুয়া মত কয়। কোনটা হবে সত্য কথা তুমি বুঝাইয়া দেবা, সত্য বুঝাইয়া মনের আধার বুঝাইবা। মতুয়ার
যেভাবেতে প্রশ্নপত্র আনি দিলাম তোমার ধারে, সুন্দর করে বুঝাইও আজকে আমারে। আর একখানি প্রশ্ন আনি তোমার চরণে করি দান, নবজাতির কি করিল ঠাকুর গুরু চাঁদ কল্যাণ। মহাপ্রভু জাতির পাতি জানি ভেঙে দিল, ব্রাহ্মণের সামনে মুসলমানকে শ্রেষ্ঠ যে বানালো। এরপরও কি হরি ঠাকুর আর তার পুত্র মিলে কি বড় করেছে, কি বা আছে ইহার মূলে। কেন এই মতুয়া মতের লোক যারা দেখিবারে পাই, অন্য ধর্মের নিন্দা কেন তারা করে বলো গোসাই। হরি ঠাকুরের বাণী আছে আমিও জানি তাই, কারো ধর্ম নিন্দা করার শিক্ষা ঠাকুরও দেয় নাই। তবে মতুয়ারা কেন অন্য ধর্মের নিন্দা বলো করে, সুন্দরভাবে বলে যাইও তুমি সবারই ভিতরে। তবে যেভাবেতে প্রশ্নপত্র আমি তারে করলাম দান, বিজ্ঞ শ্রোতা ধৈর্য ধরে শুনলেন জ্ঞানবান। এই তো হলো কেবল জানি প্রশ্নেরও যোজনা, এরপরে সভায় আসবে তারও রচনা। সুন্দর করে ভালো কথা বলে সভারও ভিতরে, হরি কথায় আপনাদেরকে মন প্রাণ দেবে ভরে। আমি কেন সভা পরে তারে বেশি বলতে যাই, প্রথমবারে বেশি বলে আমার কোনো দরকার নাই। কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে জায়গা দিবেন আপনাদের উপায়। ভক্তবৃন্দ আছেন যারা রাজহংস শ্রোতা, আমার কিন্তু জলে দুধে মিশানো বক্তৃতা, তাই তো চরণ ধরে মিনতি জানাই, জলের অংশ বর্জন আপনারা করিবেন সবাই। ক্ষীরের অংশ যদি কিছু বটে থাকে তাই নিয়ে চলে যাবেন যত বিজ্ঞ লোকে, আর তবে আর বেশি বলে দরকার নাই। আমার মতো ভাব শেষ করতে চাই অক্ষয় চক্রবর্তীর নামটি ধরে, বিপক্ষের কবিরে তারকসাৎ করে কিছু প্রশ্ন আমি করে গেলাম দান। ধৈর্য ধরে শুনলেন যত জ্ঞানবান। প্রথম প্রশ্ন তার ধারে আমি করতে চাই, মতুয়া মত না সম্প্রদায় বলে যে ও গোসাই, মতুয়া সম্প্রদায় নাকি বলো মত, আজকে তোমার কি বা অভিমত, কোন পথ শ্রেষ্ঠ বলো হবে শুনতে চাই। তোমার কাছে আমি প্রশ্ন করে যাই, আর একখানি প্রশ্ন আমি তোমায় করি দান। নতুন কিবা দিল আমার ঠাকুর হরিচাঁদ, যা যা দরকার ছিল সবাই দিয়ে গেল। বলো বলো কি আরো বাকি বটে ছিল, তাই দিতে ওরা কান্দি হরিচাঁদ আসি, কি এমন দিয়ে গেল বলো সবাই আসি। সুন্দর করে বসে বসে শুনিবেন সবাই, যেভাবে প্রশ্নপত্র তারে করি যায়। আর একখানি প্রশ্ন আমি তারে করি দান, বসে বসে শ্রবণ করুন যত জ্ঞানবান। নবজাতির কিবা কল্যাণ করে গুরু চাঁদ, তুমি এসে বলে যে সভ্য সভা পরে শুনবে আজকে যত নারী নরে তোমার মুখের অমিয় বাণী। বসে বসে শুনবে যত জ্ঞানী গুণী, মতুয়ার মূল তত্ত্ব জানিবারে চাই, তবে আর তারে বেশি বলে দরকার নাই। কতদিকে চরণতে প্রণতি জানাই, এদিকে মায়েদের দেখিবারে পাই, মায়েদের চরণতে প্রণাম করে যান। আমি কিন্তু আপনাদের অধম সন্তান লক্ষ্মীকে সীতা দেবী আশীষ দিয়েছিল, রামচন্দ্র ভগবান পরাজিত হল, মায়ের কোনো ছাড়া ছেলে বাচ্চারা এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার ইষ্ট প্রীতে বদন ভরে একবার হরি হরি বলো, জয় হরি বল, জয় ভরসা।